হ্যালো বন্ধুরা, এমএসকে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ট্রিপ নর্থ সিকিম এবং দার্জিলিং। আমি এখানে নর্থ সিকিমটা ব্লগটা বানাচ্ছি এবং দার্জিলিংটা পরে বানাবো। সো লেটস ওয়াচ। তো আমি নর্থ সিকিম গেছিলাম 9 তারিখ, তার ভিডিওটা আজকে আপলোড করেছি আমি। তো কীভাবে গেছি, আমি কোন ট্রেনে গেছি, কতটা খরচা হয়েছে, কোথায় কোথায় ঘুরেছি, পুরো ডিটেলসটাই জানাবো। সুতরাং চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি তোমাদের জন্য, এটাই বলার। সুতরাং চলো আমরা দেখে নিই আজকে নর্থ সিকিম পুরোটা ঘুরে। হাই ফ্রেন্ড, আমরা এখন আছি হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি আজকে আমাদের ট্যুর সিকিম এবং দার্জিলিং দুটো একসাথেই। আজকে 9 তারিখ, আমরা 8 তারিখ ট্রেন ধরেছিলাম কাটোয়া স্টেশন থেকে। আমরা এখন হাওড়ায় এসেছি। আমাদের ট্রেন আছে 5:55-তে। ওর একটু খেতে পেয়েছিল, তাই ওকে একটু টিফিন করে দিলাম। এরপরে এবার আমরা স্টেশনে ঢুকবো। আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়ার কথা। দেখি, চলো। তাড়াতাড়ি বন্দে ভারত দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে, বরাবরই এই প্ল্যাটফর্ম থেকে দিয়ে থাকে। উনি আজকে প্রথমবার বন্দে ভারতে চাপবেন, একটু উৎসাহ তো আছে, এক্সাইটমেন্ট। আমাদের ট্রেন ঢুকছে, এটা 7 নম্বর প্ল্যাটফর্ম, বন্দে ভারত এক্সপ্রেস। আমার কম্পার্টমেন্ট ছিল C8। আমাদের দুটো সিট নম্বর 53 এবং 54। তো আমরা ট্রেনে উঠে পড়েছি এবং সিটে বসে পড়েছি, ব্যাগ ট্যাগ সব কাগজগুলো রেখে দিয়েছি। তো আমাদের জার্নি এখান থেকে শুরু, পুরো 5:55-তে ট্রেনটা ছেড়ে দেবে। উনি একটু ফ্রেশ হতে চললেন টয়লেটে। তো ততক্ষণ আমি ট্রেনটার একটু ফেসিলিটি দেখিয়ে দিই। এই জনশূন্য কামরায় আমরা আপাতত দুজন, আর ট্রেনটা একটু আগেই লাগিয়ে দিয়ে আমরা একটু আগেই উঠে পড়েছি, যেহেতু পুরো রাস্তাটার খাবার দাবার এখন এখানে লোড হবে। তো চলো ট্রেনটার ফেসিলিটি আমি একটু দেখিয়ে দিই। নিচে পা রাখার সুন্দর একটা জায়গা, যা পুরো জার্নিটায় আপনি এখানে পা রেখে যেতে পারবেন। এবং সকাল থেকে লাঞ্চ পর্যন্ত, দুপুর পর্যন্ত খাবার দাবার সমস্ত এখানে যা দেবে, ব্রেকফাস্ট টিফিন করতে পারবেন। এখানে জল রাখার জায়গা এবং জালের মধ্যে পেপার রাখতে পারবেন। বাইরে সুন্দর স্বচ্ছ একটা কাঁচ, যা দিয়ে পরিষ্কার দেখা যায় বাইরেটা, কিন্তু এখন অন্ধকার ভোরবেলা বলে সিটগুলো রিফ্লেক্ট হচ্ছে। উপরে লাইটস আছে, ওখানে আপনি লাইট অন অফ করতে পারবেন। সরি, ট্রেনটাতে উঠে আমি সারা রাত যেহেতু জায়গা ছিল ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনটা রাইট টাইমে ছেড়েছে, কিন্তু এখন প্রায় বোলপুর ঢুকছে ট্রেনটা। এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। তো সরি বন্ধুরা, আমি ট্রেনটা কখন ছাড়লো দেখাতে পারলাম না। এখন বোলপুর ঢুকছে, তো তোমরা পুরো জার্নিটা এনজয় করো। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপরে, পশ্চিমবাংলার সব থেকে বড় নদীর ওপর গঠিত ব্রিজ ফারাক্কা ব্রিজ, যেটার 108খানা টোটাল গেট। তো পুরো ব্রিজটা আমি যতটা কভার করতে পেরেছি দেখা। চলে এসছে আমাদের সকালবেলার টিফিন। আমরা এখনও মালদা স্টেশনে ঢুকিনি, তার আগে টিফিন দিয়ে দিল। তো চলো টেস্ট করে দেখি কী কী আছে। এই দেখতেই পাচ্ছেন আপনারা, এখন বাজে সকাল পাক্কা 10টা। আমরা পৌঁছে গেছি মালদা স্টেশনে। এরপরে স্টপেজ বারসই, তারপরে NGP। একটা মিনিটও কোথাও লেট নেই। আর এখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। তো বারসই স্টেশন ছাড়ার পরে পরে আমাদের দিয়ে দিল লাঞ্চ। লাঞ্চে আছে জিরে রাইস, দুটো পরোটা, মাংস, এসব। তো আমরা দীর্ঘ 7.5 ঘন্টা রাস্তার পরে পৌঁছে গেছি NGPতে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। এরপর এখান থেকে আমাদের প্যাকেজে গাড়ি আছে, আমরা যাব গ্যাংটকে। তো যাওয়ার পথে কী কী পড়ছে সাইট সিন আমরা দেখাতে দেখাতে যাব। থ্যাংক ইউ। এটা NGP থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা।
রাস্তাটা দেখানোর চেষ্টা করলাম। যখন বার এসেছিলো তিস্তা নদীর উপরে অনেকটাই রাস্তা সব খারাপ হয়ে গেছে, তবুও যতটুকু মেরামতি করা যায় পর্যটকদের জন্য করেছে। তো আমরা এখন গ্যাংটকের পথে। খুব সুন্দর সিনারি। আমরা পৌঁছে গেছি গ্যাংটক। এটা গ্যাংটকের বাইরের দৃশ্য, হোটেল থেকে আমি তুলেছি। হোটেলের ভিতরটা দেখাতে পারিনি কারণ ভুলেও গেছি ভিডিওটা করতে। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে এবার বাইরে যাব, এমজি মার্গ মেল রোড। তো আমরা পৌঁছে গেছি সিকিমের রাজধানী গ্যাংটকে, এবং গ্যাংটকের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মেল রোড, যেটাকে আমরা এমজি মার্গ বলি। তো আমরা এখানে ভিডিও কিছু করতে পারিনি, আসলে হোটেলে একটু প্রবলেম হয়েছিল, আমি ভুলেও গেছি ভিডিও করতে, যে ভিডিও আপলোড করতে হবে। তো কয়েকটা ছবি তুলেছিলাম, ছবিগুলো আমি আপলোড করলাম এখানে। তো আমরা গ্যাংটকে বা মেল রোডে যতগুলো ছবি তোলার ছিল তুলে নিয়েছি, এবং যতটা পেরেছি এখানে আপলোড করার চেষ্টা করেছি। এরপর আমাদের কালকে মর্নিংয়ে সকাল সকাল উঠতে হবে, তাই হোটেলে চলেও যাব, কারণ কালকে আমাদের যেতে হবে ইস্ট সিকিম নাথুলা পাস, যেটা চীনের বর্ডার, একদম ভারত এবং চীনের শেষ সীমান্ত। ওখানেও প্রচুর বরফ পাবো, তো তোমাদেরকে দেখাবো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ইস্ট সিকিম নাথুলা পাসের উদ্দেশ্যে। তো এত সুন্দর দৃশ্য, মানে না এলে বোঝা যাবে না। প্রচুর উঁচু পাহাড়। প্রথমে গ্যাংটকে তো এতটাও ঠান্ডা ছিল না, কিন্তু যত উপরে উঠবে তত ঠান্ডা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এখন যখন আমরা গাড়িতে আছি প্রায় টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি। নাথুলা পাশে যখন পৌঁছাবো তখন মাইনাসে রান করবে। তো ততক্ষণ উপভোগ করো। আমরা নাথুলা পাস পৌঁছে বরফ বা যা যা দৃশ্য সব দেখানোর চেষ্টা করব। বরফ দেখা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে নাথুলা পাস যাওয়ার একটু আগে, জায়গাটার নাম হচ্ছে ছাঙ্গু লেক। এবং ইস্ট সিকিম বা নাথুলা পাস যাওয়ার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড় একটা লেক, যেটাকে আমরা ছাঙ্গু লেক বলে থাকি। তো এখান থেকে বরফ প্রায় শুরু হয়ে গেছে, শীতের সময়টা প্রচুর বরফে ভর্তি থাকে। তো এখন যথেষ্টই বরফ পেয়েছি আমরা। আমরা এখানে পৌঁছে গেছি নাথুলা পাস। এখানকার এই দৃশ্য, চারিদিকে শুধু বরফ আর বরফ। মানুষ এই বরফ নিয়ে খেলা করছে, যে আনন্দ উপভোগ পাহাড়ে আসা সেই উপভোগটা তারা করছে। চারিদিকে শুধু বরফ আর বরফ। উফ, দেখুন শুধু এখানে বরফ। ওর একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাই ও কর্পূর নিয়ে এসছে। বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই অক্সিজেন কর্পূর নিয়ে আসবে। এখানে আসা মাত্র আপনার শরীরটা ওয়েজ বেরিয়ে যাবে মনে হবে, তো খুব সমস্যা। আপনারা অবশ্যই এখানে কর্পূর বা অক্সিজেন নিয়ে আসবেন। তো এখন বরফ নিয়ে একটু আনন্দ করছে। এসেই প্রথমে ওর খুব শ্বাসকষ্ট হয়েছিল, কারণ হঠাৎ করে গ্রাউন্ড লেভেল থেকে এসে এতটা উঁচু, প্রায় মানে 14,000 ফিট, অর্থাৎ 14 কিলোমিটার উপরে। তো এখানে শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক। অক্সিজেন নিয়ে এসেছিলাম, কিন্তু অক্সিজেনে অতটাও কিছু কাজ করছিল না যতটা কর্পূরে করছিল। তো এখন অনেকটাই স্বস্তি পাওয়া গেছে, তাই ও একটু বরফ নিয়ে আনন্দ করছে। ঠিক একটু ওপরেই চীনের বর্ডার, যেটা চারিদিকে কুয়াশাচ্ছন্ন জন্য দেখা যাচ্ছে না, বাট এখানেই ভারত এবং সীমান্ত, চীনের সীমান্ত। দেখো পুরো গালগুলো সব লাল হয়ে গেছে। না কেন এত দূর থেকে এসছে এখানে শুধু ওই আনন্দটুকু নেওয়ার জন্য। তো দেখুন চারিদিকটা খালি একবার দেখুন, উফ কি দৃশ্য, জাস্ট ওয়াও। এটা হচ্ছে ছাঙ্গু লেক। যাওয়ার পথে আমরা দাঁড়াইনি, আসার সময় দাঁড়িয়েছি। তো এখানে যে বরফটা জমে আছে, বরফটার কথা বলি, এটা হচ্ছে একটা ফ্রোজেন বরফ, কারণ রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে এবং পাহাড়ের গায়ে যেহেতু মাইনাস টেম্পারেচার থাকে, তাই সেগুলো জমে বরফে পরিণত হয়েছে। আর এমনি এখানে স্নোফল কিন্তু সাধারণত হয় না, এই সময় হয় না। এখন চলছে মে মাস, এটা ঠিক যখন জানুয়ারি বা ডিসেম্বর পড়বে তখন প্রচুর বরফ থাকে এবং বরফের চারিদিকে ঢাকা থাকে।
তো ফ্রোজেন বরফ এবং স্নোফলের মধ্যে ডিফারেন্স আছে, এটা আমি এখানে আসার পর ড্রাইভারের কাছ থেকে জানলাম ব্যাপারটা। তো অসাধারণ দৃশ্য, এখানে আসলে অবশ্যই তোমরা নেমে একটু ভিডিও বা ফটোশ্যুট করতে পারো। আর সামনে ইয়াক দাঁড়িয়ে আছে, ওগুলো ইয়াক ঠিক গরুর মতোই, ওই ইয়াক দিয়ে আবার বিভিন্ন রকম জিনিস তৈরি করে এখানকার মানুষরা এবং দোকানে বিক্রি করে। তো আসলে সেটাও দোকানে পেয়ে যাবে এবং স্মৃতি হিসেবে নেওয়ার চেষ্টাও করবে, এতে পরবর্তীকালে এই স্মৃতিগুলো মনে পড়ে। তো এবার আমরা এখন গ্যাংটকের পথে ফিরবো, এটুকুই জাস্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে 11 তারিখ, এখন সকালবেলা। আমরা আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে সব মানে ট্যাক্সিগুলো ছাড়ে, ইস্ট সিকিম বলুন বা নর্থ সিকিম বলুন। তো আজকে আমরা যাচ্ছি নর্থ সিকিম, লাচুং লাচে নামথেং ভ্যালি। পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিতে এই মুহূর্তে মানে বরফ নেই, কিন্তু পাহাড়ের চূড়াতে প্রচুর বরফ। এই পাহাড়টা বেশি একটা উঁচু নয়, কিন্তু এই যা খুব সুন্দর একটা সিনারি ভিউ আছে, অনেক গাছ, সেই পাইন গাছ দাঁড়িয়ে আছে। আর ওই যে সামনে আমরা যাব, ওখানে ওর ওপরে যে 0 পয়েন্ট, এই পাহাড়গুলো জাস্ট দেখুন, উফ, অসাম অসাম। মানে এটা মোবাইলে আমি ভিডিও করেছি আর আপনারা ভিডিও দেখছেন, তো হয়তো অতটা ফিল করতে পারছেন না। কাছে আসলে বুঝতে পারবেন যে কাশ্মীরকে আমরা স্বর্গ বলে, ঠিক আছে, কিন্তু এটা স্বর্গের থেকে কম নয়। আপনাকে বাড়ি যেতে ইচ্ছা করবে না, এখানেই পড়ে থাকতে ইচ্ছা করবে, এত সুন্দর দৃশ্য। আমার ওয়াইফ ওই যে হেঁটে যাচ্ছে, সে চলে গেছে অনেকটা হেঁটে। আর বেশি দূর যেও না, আবার উঠতে কষ্ট হবে। এটা তিস্তা নদী। এই নর্থ সিকিমে একটাই নদী প্রবাহিত হয়েছে, তিস্তা। এই তিস্তাতে অনেকগুলো ড্যাম আছে। এই ড্যামের জল যখন প্রচুর পরিমাণে জমে যায়, মানে সেভ করা হয়, তখন কিন্তু ওই ড্যামগুলো ব্লাস্ট করে এবং এখানে যে ফ্লাড এগুলো বারটার সবই আসে। তো এই 6 মাস আগে বার হয়েছিল, এই কারণে সিকিমে এখন আসাটা একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। ইয়াক চলে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে, ওই ইয়াকগুলো দেখতে পাচ্ছি, ওই যে সামনে দুটো ইয়াক, এইভাবে চর্বি গায়ে বলছে। এই সামনে একটা ইয়াক, আমি সামনে দেখাবো। ভিউটা দেখুন এখান থেকে, অসাম। এটা কিন্তু 0 পয়েন্ট নয়, 0 পয়েন্ট আছে, কিন্তু ওই পাহাড়ের উপরে যেতে হবে। আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে আছি, একটু আমাদের এখানে ফটো শুটিং চলছে, তারপরে আমরা যাব 0 পয়েন্টে। আমরা এখন আছি 0 পয়েন্টে। চারিদিকে শুধু বরফ আর বরফ, এবং ঠান্ডা, শ্বাসকষ্ট হচ্ছে, এতক্ষণ শ্বাসকষ্ট বেশি হচ্ছিলো। আর কুরকুর, পপকর্ন এবং অক্সিজেন আমরা নিয়ে এসেছিলাম সাথে করে। এই অক্সিজেন এরকম স্বস্তি আছে, তবে খুব কষ্ট হচ্ছে, বাইরের চাপ এখানে প্রচুর। আর বিভৎস ঠান্ডা, মানে এত ঠান্ডা কিছু বলা যাবে না। আমরা যখন প্রথমে নেমেছিলাম, শরীরটা একটু ভার লাগছিলো। আপনারাও নেওয়ার পর একটু গাড়ি থেকে নেওয়ার পর দাঁড়াবেন, কারণ এখানে প্রচণ্ড বায়ুর চাপ এবং বিভৎস ঠান্ডা। আমার স্কিন একদম লাল হয়ে গেছে, বিভৎস রকম ঠান্ডা। আর ওয়েদারটা দেখুন, জাস্ট এটা আমার ওয়াইফ, সেও প্রচুর ঠান্ডাতে জ্বর, ঠোঁটগুলো শুকিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আবার ভিডিও দেখাবো। এই চিন্তা করতে দেখুন,
হাই বন্ধুরা, নাথুলা পাস কি 0.8 থেকে দ্বিগুণ ঠান্ডা। এখানে বাতাস এত ঠান্ডা যে আপনার স্কিনকে সবসময় সঙ্গে সঙ্গে ফাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এখানে বেশিক্ষণ থাকতেই পারবেন না, আপনি যতটা থাকতে পারবেন চেষ্টা করবেন আনন্দটাকে উপভোগ করার, কারণ তাড়াতাড়ি আপনার গাড়িতে উঠতে হবে, না হলে প্রবলেম হওয়ার চান্স আছে। যাদের বিশেষ করে পাহাড়ে ওঠার অভ্যাস নেই, আমাদের তো অনেক কষ্ট হচ্ছিলো। একজন বয়স্ক মহিলা প্রায় শুয়েই পড়ছিলেন, আমি দেখেছি। তো খুব ঠান্ডা এখানে। আর খুব আমরা 0 পয়েন্ট কমপ্লিট করে এবার ফেরার পথে গ্যাংটকের পথে। এরপর আমরা গ্যাংটকে একদিন স্টে করব, তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো পরের ভিডিও দেখা হচ্ছে দার্জিলিংয়ে। হাই বন্ধুরা, আমি এই ভিডিওটা করলাম এবং এই ভিডিওর সাথে এই ব্লগটার সাথে আমি অ্যাটাচ করলাম ভিডিওটা এই কারণেই যে আমি যে নর্থ সিকিম বা ইস্ট সিকিম বা গ্যাংটক ঘুরে আসলাম, কীভাবে গেলাম, আমার অভিজ্ঞতাটা কতটা কী হলো, কত টাকা খরচা হলো, কোন কোন জায়গায় অসুবিধা হলো এবং কীভাবে গেছি আমি সেখানে, এগুলো জাস্ট একটু ছোট্ট ডিসকাস করার জন্য এই ভিডিওটা করলাম। যাই হোক, আমি প্রথমেই বলি, আমরা অবশ্যই প্ল্যান করেছিলাম 1 মাস আগে যে যাবো বলে। যে তোমরা একটা প্ল্যান করেই যাবে, অবশ্যই প্ল্যান করে গেলে কোনো জায়গা সুইটেবল হয় এবং ঘুরতে অসুবিধা হয়, এরপরে নেক্সট কী হবে বুঝতে পারবে। তো সেভাবে আমরা প্ল্যান করে গেছিলাম। তো প্রথমত এখান থেকে যেখান থেকে যাও না কেন, কলকাতা থেকে যে ডিস্ট্রিক্ট থেকে যাও না কেন, তোমরা পৌঁছে যাবে জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে। তার জন্য বিভিন্ন রকম ট্রেন আছে, সুপারফাস্ট এক্সপ্রেস, শতাব্দী, বন্দে ভারত। তো এনজেপিতে গিয়ে তারপরে তোমাদের ডেস্টিনেশন শুরু হচ্ছে গ্যাংটক বা সিকিমের উদ্দেশ্যে। তো সেখানে দুরকমভাবে যেতে হবে বা যাওয়া যায়, একটা শেয়ার গাড়ি করে, একটা রিজার্ভ গাড়ি করে। রিজার্ভ গাড়ি গেলে মোটামুটি 4000 টাকা মতন পড়ে, আর শেয়ার গাড়ি গেলে মাথা পিছু 400 টাকা করে পড়ে। তো তোমরা পৌঁছে যাবে গ্যাংটকে। সেখানে তোমরা হোটেল যদি প্যাকেজ করা থাকে খুবই ভালো, আর না প্যাকেজ করা থাকলে ওখানে গিয়ে দেখবে প্যাকেজ করে নিতে পারবে। অবশ্য দাম রেটটা একটু হাই বলে ওরা, তোমরা বার্গেনিং করবে, তাতে অনেকটা কমে যায়। তো সেখান থেকে তোমাদের ডেস্টিনেশন শুরু হচ্ছে, তোমরা ইস্ট সিকিম যাবে না নর্থ সিকিম যাবে বা গ্যাংটক যাবে। আমার মনে হয় প্রথমে ইস্ট সিকিমটা ঘোরা ভালো। বরফ দেখো, ওখানে বরফ সবাই বলে যে সবসময় বরফ পাওয়া যায়। হ্যাঁ, সবসময়ই বরফ পাওয়া যায়, বিশেষ করে 0 পয়েন্টে নাথুলা পাসে। আমাকে বলেছিলেন না সবসময় বরফ পাবে না, কিন্তু সিরিয়াসলি সব নর্থ সিকিম গেলে সবসময়ই বরফ পাবে, প্রতি 12টা মাসেই বরফ পাবে কম বেশি। সেটা হচ্ছে নাথুলা পাস বা ইস্ট সিকিম এবং নর্থ সিকিম 0 পয়েন্ট। এছাড়া তুমি শীতকালে গেলে ঘুরতে পারবে না ঠিকমতো, কারণ সব জায়গায় বরফের যা রাস্তা জ্যাম থাকে। পারফেক্ট টাইম হচ্ছে এপ্রিল, মে, জুন, এর মধ্যে যদি যাও তুমি, তাহলে তুমি বরফও দেখতে পাবে, স্নোফলও ভাগ্যে থাকলে দেখতে পারো, এবং ওয়েদার খুবই ভালো থাকে। তো এটা হচ্ছে পারফেক্ট টাইম একটু ঘোরানোর, ঘুরতে যাওয়ার। তো একজনের খরচা আমি বলবো মাথা পিছু খুব ভালোভাবে করে 9 থেকে 10,000 টাকা খরচা পড়বে, পুরো একদম প্যাকেজিং। হ্যাঁ, ওখানে 3 রাত 4 দিনের ট্যুর হয় এটা। আমরা দুজন গেছিলাম, আমাদের 20,000 টাকা খরচা পড়েছে। এছাড়া এটা সেটা অনেক খরচা পড়েছে। তো খুবই সুন্দর জায়গা, প্রথমত বলি, মন প্রাণ পুরো চেঞ্জ হয়ে যাবে। ভালো লাগবে, নতুন যেহেতু পাহাড় থেকে ঘুরে আসবে। আর পাহাড় কিন্তু ছোটোখাটো পাহাড় না, বিশাল আকার পাহাড়, যেটা তুমি হয়তো লাইভে কোনো দেখোনি বা ফিলও করতে পারোনি। তো খুবই ভালো লাগবে, ঘুরে আসো। কারণ পাহাড়ের ওপরে গাড়ি উঠবে নামবে, ওদের সমতল কোথাও রাস্তা নেই। তারপরে ফুল ফল তো বিভিন্ন রকম জিনিস আছেই, দেখার জিনিস। ওখানকার মানুষ খুবই ভালো, খুবই রিয়াক্ট করে ভালো। তো এইগুলোই বলার ছিল আমার। ওভারঅল খরচা বুঝতে পেরেছো। আর আমি জাস্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যতটুকু বলার বলে দিলাম। এরপরে তোমরা নিজেরা গেলেই ভয়ের কিছু নেই, যেতে পারো, ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা। তো প্ল্যান ওই এপ্রিল, মে, জুন এর মধ্যেই করো, বেস্ট টাইম ঘোরার জন্য, বিশেষ করে নর্থ সিকিম বা ইস্ট সিকিম বা সিকিম রাজ্যটাকে। তো এটাই বলার। তো আমার এটা প্রথম ভিডিও ছিল কোথাও দূরে গিয়ে আপলোড করার। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, এবং কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা আমাকে জানাবে, ফিডব্যাক দেবে, তবে আমার ভালো লাগবে।
বা আমি আশীর্বাদ পাবো তোমাদের কাছ থেকে। আর নতুন কোথাও কিছু অ্যাড করতে হলে, কিছু করতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।